হলো যে আমি বেসিক্যালি তো হিন্দু, আচ্ছা বুঝতে পারছেন না? আচ্ছা। আমাদের ধর্মে মানে খারাপ বিষয়গুলো কোথায় আছে, মানে আপনার কোন বিষয়গুলো খুব খারাপ লাগে? আসলে হিন্দু ধর্ম তো পুরাটাই কুসংস্কারের একটা বস্তা বলতে পারেন। তবে হ্যাঁ, সেটা তো সবচেয়ে আছে। ভয়ঙ্কর যে বিষয়গুলো সেগুলো হচ্ছে, যেমন ধরেন বর্ণবাদ প্রথা, এটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার। যেমন ধরেন রাজা রাম, রাজা রামও বর্ণবাদী ছিল। তিনিও এমন এমন মানুষকে হত্যা করেছেন যারা জাতি হিসেবে তারা নিম্ন জাতির ছিল, দলিত ছিল, তাদেরকে হত্যা করার উদাহরণ রামায়ণের মধ্যেও আছে। তারপরে এই জিনিসগুলো যখন আপনি পড়েন, যেমন ধরেন একজন আমার এখন নামটা মনে নাই ওনার, একজন শূদ্র ছিলেন, সেই শূদ্র উনি আহ, তপস্যা করতেন, জ্ঞান অর্জন করতেন, বনে বসে জ্ঞান অর্জন করতেন। তারপরে তখন তাকে রাজা রামকে বলা হলো যে সেই শূদ্র হয়ে সে জ্ঞান অর্জন করতেছে, সে জ্ঞানী হয়ে যাচ্ছে, সে তপস্যা করতেছে। তখন তাকে বলা হলো যে তাকে হত্যা করতে হবে। সে তখন বনের ভিতরে ঘুরতেছে, সেই শূদ্রকে খুঁজতেছে। তারপরে শূদ্রকে যখন খুঁজে পেল, তখন তাকে দেখেই রামচন্দ্র খুবই অবাক হয়ে গেল যে এত জ্ঞানী, এত মহা একজন পুরুষ। তাকে জিজ্ঞেস করলো যে তুমি কে, তুমি এত বড় তপস্বী, তুমি কে? তখন সেই শূদ্র তাকে বলল যে আমি একজন শূদ্র, কিন্তু আমি জ্ঞান অর্জন করতেছি, আমি এখানে বসে তপস্যা করতেছি। তখন রাজা রামচন্দ্র কি করলো, তার মাথাটা কেটে ফেললো। কারণ কি? কারণ হচ্ছে শূদ্র হয়ে সে মানে জ্ঞান অর্জন করতেছে, বা শূদ্র হয়ে সে তপস্যা করতেছে, এত বড় সাহস! সাথে সাথে মাথাটা কেটে ফেললো। তখন দেবতারা আকাশ থেকে রাজা রামচন্দ্রের উদ্দেশ্যে ফুল বর্ষণ করলো। মানে এটা বলা আছে রামায়ণের মধ্যে। এই যে যেমন এই ঘটনাটা যেমন ধরেন যে রাজা রামচন্দ্র একজন অনুকরণীয় আদর্শ হিন্দুদের মধ্যে। সে যদি এরকম কঠোর বর্ণবাদী হয় এবং নিম্ন জাতের বলে একজন মানুষ, যে শূদ্রটা এই কথাটা বলছিল, সেই শূদ্রটা ভেবেছিল যে রাজা রামচন্দ্র হয়তো তাকে অনেক পুরস্কৃত করবে বা অনেক খুশি হবে যে সে শূদ্র হয়েও জ্ঞান অর্জন করছে, পড়ালেখা করছে বা তপস্যা করছে। কিন্তু রাজা রামচন্দ্র তার মাথাটাই কেটে ফেলেছিল। এই কাহিনীটা আছে, এরকম বেশ কয়েকটা কাহিনী আছে রামায়ণের মধ্যে, যে এইগুলার ভিতরে কঠোর ভাবে মানে ঘৃণার কথা বলা হয়, এবং নিম্ন জাতের দলিত মানুষদের প্রতি ঘৃণার কথা বলা হয়। এবং রাজারাও সেই সময়, যে রাজা রামচন্দ্র এত বড় মানে, যদিও এটা কাল্পনিক কাহিনী, কিন্তু তারপরেও এই যে কাহিনীটা যে বর্ণনা করা হয়েছে যেভাবে, সেইভাবে বলা বলা হচ্ছে যে এত মহান একজন মানুষ, এত অনুকরণীয় একজন মানুষ যদি এইরকম কাজ করে, তাহলে তো হিন্দুরাও সেটা মেনে চলবে। এরকম অনেক কাহিনী আছে হিন্দু ধর্মের মধ্যে যেগুলা খুবই নোংরা এবং বাজে। তো যা মানুষ সেগুলো ফলো করে কিনা, বা হিন্দুরা সেগুলো ফলো করে কিনা, ফলো করলে তো সেটা ভয়ঙ্কর অবস্থা। তারপর যেমন ধরেন সতীদাহ প্রথা। সতীদাহ প্রথা একটা ভয়ঙ্কর রকমের বাজে প্রথা। আচ্ছা, এটা সতীদাহ কি প্রথা ধর্মগ্রন্থে স্বীকৃত? মানে সতীদাহ ধর্মগ্রন্থ, প্রথা যেটা? হিন্দু ধর্মে তো এইভাবে ইউনিফাইড কোনো ধর্মগ্রন্থ নাই। এটা হচ্ছে হিন্দু ধর্ম অনেকটা হচ্ছে কালচার। হ্যাঁ, প্রথমে তো হিন্দু কালচার ছিল, পরবর্তীতে ধর্ম এসছে। ধর্মটা এসছে অনেক পরে, প্রাতিষ্ঠানিক হিন্দু ধর্মটা সেটা অনেক পরের ব্যাপার। কিন্তু আগে তো কালচার হিসেবে ব্যাপারগুলো ছিল, কালচার হিসেবে ব্যাপারগুলো প্রচলিত ছিল। সতীদাহ প্রথার যে কয়েকটা গ্রন্থে যে মানে উল্লেখ আছে, সেটা আমি আমার ওয়েবসাইটে লিখেছি, আমার কোনো কোনো ওয়েবসাইটে আছে, বা আমার ফেসবুক প্রোফাইলও আছে। এখন আমি আপনাকে সেই মানে হৃদবেগের একটা জায়গায় আছে, কোন জায়গায় আছে আমি সেটা বলতে পারবো না এখন। তবে আমাকে সময় দিলে আমি খুঁজে বের করে বলতে পারবো। সেখানে সতীদাহ প্রথার কথা বলা আছে, যে সতী নারী যাকে মানে আগুনে দিতে হবে। তারপরে যেমন ধরেন আহ, এই তো বর্ণবাদ প্রথা, সতীদাহ প্রথা, তারপরে বিধবার বিবাহ করা যাবে না। এগুলো তো আরো, এগুলো খুবই ভয়ঙ্কর ভয়ঙ্কর ব্যাপার। তারপর যেমন ধরেন রামায়ণের ভিতরেই যে সীতার যে চরিত্র আঁকা হয়েছে, যে সীতাকে তার চরিত্র প্রমাণ করার জন্য অগ্নিতে প্রবেশ করতে হবে। হ্যাঁ, অগ্নি হুম, পরীক্ষা অগ্নি পরীক্ষা দিতে হবে। এটা তো করছে। খুবই জঘন্য একটা সিস্টেম, খুবই বাজে একটা সিস্টেম। কেন সীতাকে নিজের চরিত্র প্রমাণের জন্য, সে এত বছর রাবণের কাছে ছিল, রাবণ তাকে ধরে নিয়ে গিয়েছিল, তখন এখন সে ফিরে আসলো, এখন তাকে রাম এভাবে সন্দেহ করলো, এবং সেটা তো একটা অপমানজনক ব্যাপার। একজন নারীকে যখন অগ্নি পরীক্ষা দিতে হয়, সেটা হচ্ছে নারীর জন্য খুবই অপমানজনক একটা ব্যাপার। যে তাকে তার যদি এরকমই হয়ে থাকে, তাহলে তো রামেরও অগ্নি পরীক্ষা দেওয়া উচিত ছিল, কারণ রামও তো তখন আলাদা ছিল সীতা থেকে। রাম কোনো এটা নারীর বলা। সাথে কিছু করেছে কিনা, কোনো হ্যাঁ, বুঝতে ধরনের পারছি। লাম্পট্য করেছে কিনা, সেটাও তো বিবেচনার দাবি রাখে। কিন্তু রাম কিন্তু অগ্নি পরীক্ষা দেয় নাই, শুধু সীতাকেই অগ্নি পরীক্ষা দিতে হয়। এরকম তো অনেক ব্যাপার স্যাপার আছে যেগুলো নিয়ে আলোচনা হতে পারে, সমালোচনা হতে পারে। এই ব্যাপারগুলো আমারও অনেক মানে মোটামুটি খারাপই লাগছে। কারণ কে এরকম মানে বৈষম্য কেন হবে? নারী পুরুষের বৈষম্য, বিশেষ করে ধর্মগুলো আমি যে মোটামুটি পড়ছি, দেখা গেলো যে তারা নারীকে ডোমিনেট করে সবসময়, মানে মেয়েদের অধিকারকে খুব একটা মানে মানে
গুরুত্ব দেয় নাই। হুম মানে মোটামুটি সবগুলো ধর্ম এরকম। আমি বেশি ধর্ম জানি না, বেশি মানে ইসলাম আর হিন্দু ধর্ম দুইটা একটু একটু পড়ছি, তো একটু একটু জানি, হুম 6 মাস আগে থেকে পড়তেছি। মনে করেন ছোট থাকতে আমার মনের মধ্যে প্রশ্ন থাকতো, আসলে এটা কেন ওইটা কেন, বিভাজন কেন, সব ধর্মগুলো আসলে কি, বা হুম পরিবারের মানুষকে প্রশ্ন করলে মনে হয় উত্তর দিতে পারতো না। যে এখন এসে হুম পড়াশোনা করতেছি এইসব, এখন একটু জানার চেষ্টা করতেছি আর কি। আচ্ছা ভাই, আপনার কাছে আরেকটা প্রশ্ন, এটা হলো, আচ্ছা যে বিগ ব্যাং এর আগে কি ছিল, বিজ্ঞানীরা মানে মনে করতো বিগ ব্যাং এর আগে কি ছিল, মানে কিরকম হুম অবস্থা ছিল, বিজ্ঞানীরা বিগ কি ব্যাং মনে এর করতো এই আগে বিষয়ে? বিগ ব্যাং এর আগে জি। সময় বা স্থান কিছুই ছিল না। সময় বা স্থানের মানে শুরু হয়েছে, সম্প্রসারণ শুরু হয়েছে বিগ ব্যাং থেকে। তো বিগ ব্যাং যে এর আগে সামথিং ফ্রম যেগুলো, নাথিং, হ্যাঁ এভাবে এই সামথিং ফ্রম থিওরি নাথিং, কিরকম? হ্যাঁ সামথিং ও, ফ্রম নাথিং, আপনি ইউটিউবে সামথিং ফ্রম নাথিং এটা লিখে সার্চ করলে অনেক বড় বড় বিজ্ঞানীরা আপনাকে লেকচার দেয়, বিভিন্ন ইউনিভার্সিটিতে লেকচার দেয় কিভাবে কোয়ান্টাম ফ্লাকচুয়েশনের মাধ্যমে এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে। সেটা ছিল সেই সময়, সময় এবং স্থান ছিল না সেই সময়, অতি ক্ষুদ্র কণিকা ছিল যেগুলা, যেগুলাকে বলা হয়, যেগুলা অতি ক্ষুদ্র কণিকা, সেখান থেকে সেগুলা কোয়ান্টাম কোয়ান্টাম ফিজিক্স পড়লে আপনি বুঝতে পারবেন যে সেগুলা শূন্য থেকে উৎপত্তি হয় বা শূন্যতে মিলিয়ে যায়। সেগুলো হঠাৎ করে উৎপত্তি হয় এবং হঠাৎ করে মিলিয়ে যায়। সেটার রুল গুলা ক্লাসিক্যাল ফিজিক্স এর রুল ফলো করে না, সেগুলা ফলো করে কোয়ান্টাম ফিজিক্স এর রুল গুলা ফলো করে। পদার্থবিজ্ঞানের দুইটা বড় বড় আহ, জায়গা, একটা হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্স, একটা হচ্ছে বড় বড় জিনিস বিবেচনা করার জন্য, আর একটা হচ্ছে কোয়ান্টাম ফিজিক্স। কোয়ান্টাম ফিজিক্স হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে একদম ছোট লেভেলে কাজ করে, ছোট ছোট ক্ষুদ্র কণিকার ওইখানে কাজ করে। তো এই দুইটা ফিজিক্স আবার উল্টা, অনেক সময় উল্টা। ক্লাসিক্যাল ফিজিক্সে যে সূত্রগুলো কাজ করে কোয়ান্টাম ফিজিক্সে সেই সূত্রগুলো কখনো কাজ করবে না, আবার কোয়ান্টাম ফিজিক্সে যেগুলা কাজ করে সেগুলো ক্লাসিক্যাল ফিজিক্সে কাজ করবে না। তো যখন আমরা বিগ ব্যাং এর আগের সময় বিবেচনা করতে যাব, তখন আমাদের কোয়ান্টাম লেভেলে সেই বিবেচনাগুলো করতে হবে এবং কোয়ান্টাম ফিজিক্স এর সূত্রগুলো অ্যাপ্লাই করতে হবে। আপনি যদি কোয়ান্টাম ফিজিক্স সম্পর্কে একটু পড়েন তাহলে ব্যাপারগুলো আরো ভালোভাবে বুঝতে পারবেন। বাংলাতেও এই বিষয়ে লেখা আছে অনেক। আচ্ছা ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। আমার এই প্রশ্নের মানে এই পর্যন্তই ছিল। অন্যদের